আজকে আপনাদেরকে সাথে নিয়ে আমি ঢাকা থেকে চায়না যাব এবং আমি ক্যান্টন ফেয়ারে গিয়েছিলাম। এই ক্যান্টন ফেয়ারে কি দেখলাম, কি অনুধাবন করলাম বিস্তারিত একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আমি বাংলাদেশ থেকে একটা উবার নিয়ে এয়ারপোর্টের দিকে যাচ্ছিলাম। ১ম বার মূলত দেশের বাইরে ভ্রমণ করতেছি। যার কারণে আমি অনেক বেশি এক্সাইটেড। তো প্রথমে আমি এয়ারপোর্টে জাস্ট চারিদিকে দেখতেছি কি অবস্থা, কিভাবে দেশের বাইরে যাচ্ছে আমাদের প্রবাসী ভাইয়েরা। বিমানবন্দর গুয়াংজুর উদ্দেশ্যে। আশা করছি 3 ঘন্টা 5 মিনিট সময়ে এবং 35,000 ফুট উচ্চতায় আমরা গুয়াংজু পৌঁছাতে সক্ষম হব। আপনাদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য সিট বেল্টটি বেঁধে নিন, সিটের হাতল নামিয়ে রাখুন, সিটের পেছন দিকটি সোজা করে দিন এবং সামনে থাকা ট্রে টেবিলটি বন্ধ করে দিন। আমরা যেহেতু রাতের ফ্লাইটে ভ্রমণ করতেছি, আমাদের কিন্তু ইউএস বাংলা থেকে রাতের খাবার দেওয়া হয়েছে। আমি বেশ কয়েকটি মেনু থেকে আমি বিফ এবং রাইসের যে মেনু সেটা কিন্তু নিয়েছি এবং সাথে ফিরনি আছে, একটা ব্রেড দিয়েছে এবং সাথে কিন্তু 7 আপ বা স্প্রাইট দিয়েছে এবং এখানে একটা কিন্তু ছোট্ট কিউট সাইজের কিন্তু একটা পানির বোতলও দিয়েছে। ওয়েলকাম ফ্রম চায়না গুয়াংজু বাইউন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই এয়ারপোর্টটা আমার কাছে অসাধারণ লেগেছে। বিশাল সাইজের একটা এয়ারপোর্ট, একদম ফাঁকা ফাঁকা লাগতেছে। মানুষজন এয়ারপোর্টের সাইজ অনুযায়ী একদমই নেই। তো আমরা এয়ারপোর্ট থেকে ইমিগ্রেশন শেষ করে আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমাদের হোটেল থেকে কিন্তু গাড়ি পাঠানো হয়েছে এবং সেই গাড়িতে করে আমরা কিন্তু একসাথে সবাই যাচ্ছি। আমরা মোট 9 জন আছি একসাথে। তো দেখতে থাকুন চায়নার রাস্তা এবং রাতের চায়না। রাতে একদম রাস্তা ফাঁকা। ড্রাইভার মামা তারপরও কিন্তু ৮০ স্পিডের বেশি গাড়ি চালাচ্ছেন না। বিষয়টা আমার কাছে খুবই অবাক লেগেছে। আমাদের দেশে হলে ড্রাইভার এই সময় কিন্তু একদম ১০০, ১২০, ১৫০ কি স্পিডে গাড়ি চালাতো আমি নিজেই কল্পনা করতে এগিয়ে যাচ্ছিলাম। চায়না এসে ১ম দিন প্রচুর পরিমাণে ঘোরাফেরা করেছি। চারিদিকে ঘুরেছি, ক্যান্টন ফেয়ার ঘুরেছি। কিন্তু কোথাও বাংলা খাবার পাই নাই এবং হালাল খাবার পাওয়াটা সো টাফ। তো সারাদিন খোঁজাখুঁজি করে যখন বাংলা খাবার না পেয়েছি, তখন রাত্রে এসে
রাঁধুনি রেস্টুরেন্ট নামে একটা রেস্টুরেন্ট আছে, যেটা সানিয়ানলি মেট্রো স্টেশনের এখানে। এই রেস্টুরেন্টে খেতে আসলাম। তো খেতে এসে অনেক বেশি হতাশ হয়ে গেলাম, কারণ খাবারের মান একদমই বাজে কোয়ালিটি, কিন্তু প্রাইস কিন্তু অনেক হাই। এখানে ভাতের যে কোয়ালিটি, এটা খুবই খারাপ লেগেছে আমার কাছে। এটা ভাতটা মনে হচ্ছে বেশ কয়েকবার গরম করা হয়েছে। ভাতটা যদিও বাসমতি রাইস দিয়ে রান্না করা হয়েছে, তারপরও আমার কাছে ভাতের যে একটা ব্যাড স্মেল, এটা খুবই খারাপ লেগেছে। বলতে গেলে এক প্রকার আমি খুব ভালোভাবে কিন্তু খাবারটা খেতে পারিনি। অনেক কষ্ট করে খাবার খেতে হয়েছে। ১ম দিনে এসে অনেক হতাশ হয়ে গেছি। খাবার নিয়ে আমি অনেক দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম যে আসলে চায়নাতে এভাবে কতদিন কষ্ট করে থাকতে হবে। কিন্তু ২য় দিনে গিয়ে অন্য আরেকটা রেস্টুরেন্ট ট্রাই করতে গিয়ে কিন্তু অনেক ভালো খাবার পেয়েছি। তো রাঁধুনি রেস্টুরেন্টে আসলে এরকম খাবার খারাপ হওয়ার কারণ ঠিক আমি জানি না। অনেকে রাঁধুনি রেস্টুরেন্টকে ভালো বলে, বাট মানের খাবার পেয়েছি। আমি জানি না এটা আমার ব্যাড লাক নাকি আসলেই তারা খারাপ খাবার সার্ভ করে। তো আপনারা খাবার খাওয়ার আগে অবশ্যই একটু যাচাই-বাছাই করে খাবেন। চেষ্টা করবেন একেক দিন একেকটা রেস্টুরেন্টে খেতে। তাহলে মোটামুটি আপনারা বুঝে যাবেন যে কোন রেস্টুরেন্টের খাবারের মান কেমন, কোনটা আপনার কাছে ভালো লাগছে। যারা আমার মতো চায়নায় আসেন কিন্তু বাংলা খাবারের জন্য অনেক বেশি মনটা কাঁদে, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আমি গঞ্জ এসেছি চায়না ক্যান্টন ফেয়ারে, অনেক খোঁজাখুঁজি করে বাংলা রেস্টুরেন্ট পেয়েছি, সুতরাং ভাবলাম যে ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হতে পারে। তো যারা গঞ্জতে সানি অ্যানলি এই এরিয়াতে থাকবেন বা অন্য এরিয়াতে থাকবেন, তারা অবশ্যই সানি অ্যানলিতে মেট্রো স্টেশনের মাধ্যমে চলে আসবেন এবং সানি অ্যানলি মেট্রো স্টেশনে সরাসরি যে C2 এন্ট্রি গেটটা দেখতে পাচ্ছেন, এই C2 লাইন 2 যে এন্ট্রি গেটটা আছে, এই এন্ট্রি গেটের এখানে আসবেন। এন্ট্রি গেটের এখানে আসলেই একটু সামনে আসলে আপনার এখান থেকে দেখতে পারবেন সব প্রথম বাংলা যে রেস্টুরেন্ট, সেটা হচ্ছে রিজিক রেস্টুরেন্ট। রিজিক রেস্টুরেন্টের ঠিক একটু সামনেই কিন্তু আছে রাঁধুনি রেস্টুরেন্ট, এবং আরেকটু সামনে পাবেন আল নূর রেস্টুরেন্ট এবং বারাকা রেস্টুরেন্ট। তা আমরা একে একে সবগুলো রেস্টুরেন্টে খাওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে রিভিউ দেওয়ার চেষ্টা করব যে আসলে কোন রেস্টুরেন্টটা ভালো হয়। তো আজকে আমরা অলরেডি এখন রিজিক রেস্টুরেন্টের সামনে কিন্তু দাঁড়িয়ে আছি। তো অলরেডি কিন্তু আমি একটু আগে কিন্তু খাওয়া দাওয়া করে আসছি। তো আজকে আর আমি কালকে ইনশাল্লাহ রিজিক রেস্টুরেন্টে খাবো, ঠিক আছে? তো রিজিক রেস্টুরেন্টের একজন ভাইকে পেয়ে গেছি। ভাই, আপনার নাম কি? মালিক, আমি ডক্টর ইউনুস আর কি। আচ্ছা আচ্ছা, ডক্টর ইউনুস। হ্যাঁ, কেন ভাই নামের সাথে? মাশাআল্লাহ। না, আমাদের তো আসলে আমি এখানকার ডাক্তার, জনপ্রিয় একটা নাম, সুতরাং নামটা শুনে ভালো লাগলো। তো ইনশাআল্লাহ আজকে যেহেতু আমি অলরেডি রাঁধুনিতে খাওয়া দাওয়া করে নিয়েছি, সুতরাং আগামীকালকে ইনশাআল্লাহ রিজিক রেস্টুরেন্টে আসবো। ওকে ভাই, আগামীকালকে আসলে পাবো আপনাকে? আমাকে পাবেন না, কারণ আমি এখানে ভাই, থাকি না। ব্যস্ত থাকেন। হ্যাঁ, আমার স্টাফ থাকবে, হসপিটাল থাকবে, মানে খাবার ঠিক আছে, থাকবে। অসংখ্য ধন্যবাদ ভাই। আগামীকালকে ইনশাআল্লাহ আসবো। হ্যাঁ, তো আমি এখন সরাসরি সামনের দিকে চলে যাচ্ছি এবং আপনাদের জাস্ট একটু দেখানোর চেষ্টা করছি যে আমরা আসলে বাংলা খাবারের জন্য কতটা কষ্ট করি আসলে চায়নাতে এসে। এখানে ঠিক একটু সামনে এসে এখানে রাঁধুনি রেস্টুরেন্ট এবং আরেকটা হালাল রেস্টুরেন্ট আছে, সেটার নামটা ঠিক আমি ক্লিয়ার বুঝতে পারছি না। বাট এই সানিয়ানলি এরিয়াতে যদি আপনারা আসেন, তাহলে কিন্তু অবশ্যই প্রায় 10 থেকে 12টা মতো বাংলাদেশি পাকিস্তানি যে ফুড অর্থাৎ হালাল খাবারের কিন্তু রেস্টুরেন্ট পেয়ে যাবেন। তো যাদের হালাল খাবার নিয়ে কষ্ট করতে হয় চায়নাতে এসে, তাদের জন্য এই ভিডিওটা একটা বেস্ট গাইডলাইন হতে পারে। শুভ সকাল প্রিয় বন্ধুরা, আমরা এখন আছি গোয়াঞ্জুর সানিয়ানলি এরিয়াতে এবং আজকে আমরা ক্যান্টন ফেয়ারের দ্বিতীয় দিন ভিজিট করতে যাব। তো দ্বিতীয় দিন আসলে বলতেছি কেন, কারণ গতকালকে আমরা এসেছিলাম সেই সকাল 5টা বা 6টার দিকে, বাট রুম কিন্তু অ্যাভেলেবেল ছিল না, যে কারণে আমাদেরকে
দুপুর 12টার পরে চেকিং করতে হয়েছিল। তো যে কারণে আসলে আমরা এত কষ্ট করে জার্নি করে সারা রাত জেগে থাকে আসার পরেও আমরা কিন্তু ক্যান্টন ফেয়ার ভিজিট করতে চলে গিয়েছিলাম গতকালকে সকালেই। গতকালকে আমরা কিন্তু ব্যাজ এবং মোটামুটি একাংশ কিন্তু অনেকটা ঘুরে ফেলেছি। তো যে কারণে কিন্তু আপনাদের ওরকমভাবে ভিডিও দেওয়া সম্ভব হয়নি, কারণটা হচ্ছে গতকালকে অনেক টায়ার্ড ছিলাম। তো ভাবলাম আজকে দ্বিতীয় দিন, আজকে আমরা যা যা ঘুরবো মোটামুটি আপনাদেরকে ভিডিও আকারে দেখানোর চেষ্টা করব। তো যে কারণে আজকে ভিডিওটি শুরু করলাম। তো আমি সরাসরি এখন আমাদের যে হোটেল আছে সেই হোটেল থেকে কিন্তু ভিডিওটা স্টার্ট করছি। আজকে আমি আপনাদেরকে সাথে করে নিয়ে হোটেল থেকে কিভাবে ক্যান্টন ফেয়ারে যাচ্ছি এবং ক্যান্টন ফেয়ারে আসলে কী কী দেখতেছি আপনাদেরকে সাথে করে দেখানোর চেষ্টা করব। পুরো ভিডিওটি আমাদের সাথে থাকার চেষ্টা করুন। তো আজকে আমরা আমাদের হোটেল সম্পর্কে একটু আপনাদেরকে তথ্য দিই। তো এই হোটেলটা হচ্ছে সানিয়ানলি এরিয়াতে। এই এরিয়াতে সাধারণত বাংলাদেশি, পাকিস্তানি বা কিছু আফ্রিকান মানুষজন আসলে এই হোটেলগুলোতে থাকে। এই হোটেলগুলোতে কিন্তু ইউরোপিয়ান সাধারণত আমরা কোনো ট্যুরিস্টকে দেখলাম না। তো এই এরিয়াতে সাধারণত থাকলে যেটা হয়, আপনার বাংলা খাবার নিয়ে কিন্তু একটা অ্যাডভান্টেজ পাবেন, কারণ অন্য কোনো এরিয়াতে কিন্তু বাংলা খাবার সাধারণত পাওয়া যায় না বললেই চলে। তো আমরা এই যে হোটেলে উঠেছি, এই হোটেলটা কিন্তু 3 স্টার মানের হোটেল তারা দাবি করছে, বাট আমার কাছে আসলে 3 স্টার মানের মনে হচ্ছে না। রুমগুলো মোটামুটি পারফেক্ট, বাট তাদের রুলস রেগুলেশন এগুলো কিন্তু আমাদের খুব একটা পছন্দ হয়নি। বিশেষ করে যারা গ্রুপ ট্যুরে আসবেন তাদের কিন্তু অনেকটা বিড়ম্বনা পড়তে হবে। যেমন আমরা মোট 9 জন এসেছি, 9 জনের জন্য 4টা রুম বুকিং করেছে। প্রতিটা রুমে কিন্তু ডাবল সিট, অর্থাৎ 2 জন করে ঘুমানো যায়। বাট আমাদের তো 9 জন, সুতরাং একজনকে নিয়ে কিন্তু অনেক বেশি প্রবলেম ফেস করতে হয়েছে। তাদের সাথে আসলে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা অনেক বেশি। আপনি যদি চায়না আসলে রেগুলার বিজনেস করতে চান, আমি আপনাকে রেকমেন্ড করবো অবশ্যই ইংরেজির পাশাপাশি চাইনিজ ভাষাটা কিন্তু কিছুটা হলে আয়ত্ত করবেন, মোটামুটি কথা বলার জন্য, যাতে করে আপনার তাদের সাথে কমিউনিকেশন করাটা সহজ হয়। তারা একদমই ইংলিশ বুঝে না বললেই চলে, যারা 2-1 জন বুঝে তারাও খুব কম বুঝে। অর্থাৎ আপনি কথা বলতে বলতে আপনার ট্রান্সলেটর লাগবেই, আর ট্রান্সলেটরে আপনি কথা বললেন আবার তাকে ব্যাক দিলেন, আবার সে কথা বলল, এটা খুবই একটা বিরক্তির ব্যাপার। তো আমি আপনাকে রেকমেন্ড করবো অবশ্যই ল্যাঙ্গুয়েজটা আপনি মাথায় রাখবেন। এবং হোটেল নেওয়ার ক্ষেত্রে যদি কোনো এজেন্সি থেকে হোটেল নেন, সেক্ষেত্রে অবশ্যই তাদের সাথে ক্লিয়ার কথা বলে নেবেন যে তাদের মোট কয়জন যাচ্ছে এবং তাদের রুমের বিষয়গুলো আসলে কি। আমাদের থেকে যে প্রবলেমটা হয়েছে 4 রুমে মোট 9 জন থাকার যে বিষয়টা, এটা অনেক বেশি হ্যাসেল দিয়েছে। সকালবেলা এসে প্রায় 1-2 ঘন্টার মতো কথা বলতে হয়েছে এটা নিয়ে। আবার বিকালে এসে যখন আমরা হোটেল রুম চেক ইন করতে যাই, তখন কিন্তু আবার আমাদের কথা বলতে হয়েছে। তো এই যে একটা লম্বা একটা হ্যাসেল, সেটা কিন্তু আপনাদেরকেও পোহাতে হতে পারে। আর সানিয়ানলি এরিয়াতে যারা থাকবেন তাদের ক্ষেত্রে একটু গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে এই এরিয়াতে কিন্তু বাংলাদেশের বা ইস্ট বা আফ্রিকার যারা থাকে তাদের কিন্তু পুলিশের মাঝে মধ্যেই কিন্তু মানে থানায় গিয়ে তাদের সাথে যোগাযোগ করতে হয়। আমাদের সাথে এখন পর্যন্ত এরকম কিছু হয়নি, বাট আমাদের সাথে যদি এরকম কিছু হয় আমরা অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। তো আমি আজকে এই ভিডিওতে ছোট্ট করে আমাদের রুম ভিজিটটা একটু দেখাই। আমাদের ঠিক রুমের সামনে দিয়েই হাইওয়ে রাস্তা গিয়েছে এবং হাইওয়ে রাস্তাটা আপনাদের একটু দেখাই। এই রাস্তাটা দিয়ে সারা রাত কিন্তু গাড়ি চলতেছে, বাট একটা মজার বিষয় হলো যে তাদের গাড়িগুলো হর্ন বাজানোর যে বিষয়টা, এটা একদম নেই বললেই চলে। অর্থাৎ একদম হাইওয়ের পাশে হোটেল থাকা সত্ত্বেও আমাদের ঘুমাতে কিন্তু কোনো প্রকার প্রবলেম হয়নি, আমরা খুব সুন্দরভাবে কিন্তু ঘুমিয়েছি। এবার আমাদের রুমটা একটু আপনাদের দেখাই, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। আমাদের এখানে আমার ট্যুরমেট ভাইয়ের নাম? আমার নাম ফয়সাল আহমেদ। ভাইয়া এসেছেন ঢাকা ওয়ারি থেকে। তো আমরা দুজনে আছি, খুব ভালো মানের মানুষ। এখানে আছে ডিম, সিদ্ধ ডিম। এটা হচ্ছে ভুট্টা, সিদ্ধ ভুট্টা, যেটা খাইতে একদমই বিরক্তিকর। আমি গতকালকে ট্রাই করেছিলাম, খেতে পারি নাই। এটা হচ্ছে ফ্রাইড রাইস, এটা খুবই বিরক্তিকর। এটা সম্ভবত চাউমিন টাইপের কিছু একটা হবে। এটা মোটামুটি ভালো লাগে। এখানে খাওয়ার আগে অবশ্যই একটু শুনে নেবেন ভালোভাবে যে এটা হালাল কিনা, কারণ তাদের 90% খাবারে তারা পর্ক মিশায়। সুতরাং অবশ্যই এটা একটু সাবধানতা অবলম্বন করবেন এবং জেনে নেবেন যে এটা হালাল কিনা। আমরা নেক্সটে যাই। এটা হচ্ছে ভেজিটেবল, আপনারা ভেজিটেবলটা ট্রাই করতে পারেন, বাট একদমই কোনো লবণ, কোনো মশলা তারা টোটালি ইউজ করে না, যেটা আমরা যারা বাঙালি তাদের জন্য কিন্তু খুবই ওয়ার্ড। এবং
এখানে দেখতে পাচ্ছেন এখানে ডিম আছে। আমরা ডিমটা সাধারণত যারা বাঙালি তারা কিন্তু ট্রাই করি। এগুলো সম্ভবত পর্ক, সো আমরা ওগুলো নিব না। আমরা এখান থেকে ব্যানানাটা ট্রাই করতে পারি। ব্যানানাটা কিন্তু ট্রাই করতে পারি। এগুলোও কিন্তু পর্ক মিশানো থাকে। এখানে কিছু ফ্রুটস আছে, ফ্রুটসটা আমরা একটু পরে ট্রাই করব। এটা মোটামুটি চলে আর কি, এটা কোনো রকম ট্রাই করা যায়। খুব বেশি স্পেশাল টেস্ট না, বাট অন্যগুলোতে যে ব্যাড টেস্ট আছে সে ব্যাড টেস্ট কিন্তু এটাতে নেই। আপনি ইমাজিন করেন যে আসলে লবণ ছাড়া কোনো তরকারি খাচ্ছেন, বিষয়টা কেমন হয়। খুবই একটা ওয়ার্ড সিচুয়েশন ভাই। তরমুজ আর কলা, এই দুইটা খাবার শুধুমাত্র আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে যেটা টেস্ট সেটাই সেম টেস্ট আছে, তাছাড়া অন্য কোনো খাবার কিন্তু সেম টেস্ট পাচ্ছি না। আমরা এখন চলে যাচ্ছি আমাদের ক্যান্টন ফেয়ার বাসের দিকে। নিশ্চয় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ক্যান্টন ফেয়ার বাস। তো হোটেল থেকে যে বাসটা আসলে প্রোভাইড করা হয় এটা কিন্তু প্রতিদিন সকাল 8টার সময় ক্যান্টন ফেয়ার উপলক্ষে ছেড়ে যায় এবং প্রতিদিন সন্ধ্যা 6টার সময় কিন্তু ক্যান্টন ফেয়ার থেকে আপনার হোটেলের উদ্দেশ্যে ছেড়ে আসে। হোটেল থেকে কিন্তু এটা ফুল রিজার্ভ করা, এটার জন্য আপনাকে এক্সট্রা কোনো পে করতে হবে না। বাট প্রবলেম হচ্ছে যে বাসে যেতে এবং আসতে প্রচুর সময় নষ্ট হয়। প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু এখন ক্যান্টন ফেয়ারে ঢুকবো। দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য মানুষ, সারা পৃথিবী থেকে কিন্তু এখান থেকে মানুষ ভিজিটে আসে। এখানে কিন্তু অনেকগুলো হল। আসলে আপনি কোন ক্যাটাগরির প্রোডাক্ট দেখবেন সেটা প্রথমে অবশ্যই আপনাকে ম্যাপটা দেখে নিতে হবে। ম্যাপ যদি আপনি না দেখেন তাহলে কিন্তু আসলে আপনি যে জায়গায় যেতে চান সেই জায়গায় আপনি পৌঁছাতে পারবেন না। ফেয়ারে প্রবেশ করার সময় অবশ্যই আপনার এন্ট্রি ব্যাজ স্ক্যান করতে হবে। স্ক্যান করে তারপরে আপনাকে প্রবেশ করতে হবে এবং অবশ্যই ফেস ভেরিফিকেশন অপশানটাও কিন্তু হবে। তো এটা কিন্তু একদম ইজি প্রসেস, এটা একদম ইজি প্রসেস এবং দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম সম্পূর্ণ প্রবেশ করে ফেলেছি। এরপর আমাদের সিকিউরিটি চেক হবে। ক্যান্টন ফেয়ারে আসার আগে অবশ্যই ভালোভাবে শরীরের যত্ন নেবেন, কারণ প্রচুর পরিমাণে হাঁটতে হয়। এখানে ভালো জুতা ব্যবহার করার কোনো বিকল্প নয়। অলরেডি আমার একদিনে পা ব্যথা হয়ে গেছে। তো এখানে আমি এখন সেন্টারে দাঁড়িয়ে আছি। আমার এই সোজাসুজি এদিকে কিন্তু রয়েছে এ এবং ডি, আর এদিকে দেখতে পাচ্ছেন এদিকে বি, আর আমি আজকে যাব হচ্ছে সি এর দিকে। এখানে হচ্ছে আপনার কিছু ইলেকট্রনিক্স প্রোডাক্ট আছে। তো একটা বিল্ডিং থেকে আর একটা বিল্ডিং সম্পূর্ণ আপনাকে হেঁটে হেঁটে কিন্তু পার হতে হবে। বিশাল এরিয়া এটা, কিন্তু আপনি এই সেন্টার থেকে অনেক সময় এরকম ছোট ছোট মিনি শাটলেও যেতে পারবেন। তো আমি এখন এই শাটলে করেই কিন্তু সি এর দিকে যাব, কারণ প্রায় 5-7 মিনিট হাঁটতে হয়। তার থেকে আমি শাটলে করেই আমি সি এর দিকে যাচ্ছি। অথবা কিছু কিছু জায়গাতে এরকম লিফট সিস্টেম দেওয়া আছে। এরকম শাটলে করেও কিন্তু আপনারা ভিজিট করতে পারবেন, বাট শাটল সবসময় ফিল আপ থাকছে।
শাটলে ওঠার মতো আসলে পরিবেশ নেই, তাই হেঁটে হেঁটেই যাচ্ছি। সারাদিনে হিসাব করলে কমপক্ষে 15-20 কিলোমিটার মতো হাঁটা হবে। সুতরাং অবশ্যই প্রিপারেশান নিয়ে থাকতে হবে আপনাকে, মেন্টালি এবং ফিজিক্যালি, যে আপনি যতটা পারেন হাঁটার চেষ্টা করবেন, কারণ যত হাঁটবেন তত বেশি দেখার সুযোগ রয়েছে। অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাই, বর্তমান সময়ে আসলে কি ক্যাটাগরি নিয়ে বিজনেস করলে সবচেয়ে দ্রুত সফলতা পাওয়া সম্ভব। তো তাদের জন্য আজকের ভিডিওটা। আমি আছি আজকে সরাসরি ক্যান্টন ফেয়ারে। আজকে আপনাদেরকে বেশ কিছু প্রোডাক্ট ঘুরে ঘুরে দেখাবো। তার মধ্যে এখন আমি আছি 14.2, এটা হচ্ছে নিউ এনার্জি সোর্সিং অ্যান্ড পাওয়ার, এই ক্যাটাগরিতে আছি। এবং দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য দোকান আছে। বর্তমানে বাংলাদেশে যেহেতু লোডশেডিংয়ের প্রবণতা দিন দিন বেড়ে চলেছে, জ্বালানি তেলের প্রবলেম, আপনি এই ক্যাটাগরিটা নিয়ে বর্তমানে বিজনেস করতে পারেন, তাহলে কিন্তু দ্রুত সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ হিউজ অ্যামাউন্ট কিন্তু চাহিদা রয়েছে। আপনি সোলার ইকুইপমেন্ট এবং ইউপিএস, আইপিএস টাইপের যে প্রোডাক্টগুলো আছে, এই টাইপের প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে পারেন। আশা করি আপনি ভালো একটা সাপোর্ট পাবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অনেকগুলো ইউপিএস আছে এবং আমি নিজেও কিন্তু এই টাইপের প্রোডাক্ট খুঁজতেছি, কারণ এই টাইপের প্রোডাক্টগুলো আসলে বর্তমানে চাহিদা অনেক রয়েছে। এখানে সোলার আইটেম রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ধরনের সার্কিট আছে। এখানে দেখতে পাচ্ছেন যে সোলার আসলে কীভাবে তৈরি হচ্ছে, এটা সরাসরি ফ্যাক্টরির এখানে কিন্তু আমরা চলে আসছি। সরাসরি সোলার তৈরি হচ্ছে কীভাবে, এটা কিন্তু এখান থেকে আমরা লাইভ দেখতে পাচ্ছি। আপনারা সোলার আইটেম নিয়ে, ব্যাটারি আইটেম নিয়ে, ইউপিএস আইটেম নিয়ে, আইপিএস আইটেম নিয়ে, এগুলো নিয়ে কাজ করতে পারেন, কারণ এগুলো বর্তমানে প্রচুর ডিমান্ড। কারণ গ্রাম পর্যায়ে এখন লোডশেডিং প্রচুর পরিমাণে। গ্রামে যদি সোলার সিস্টেম করা যায় ভালো ইনভার্টার দিয়ে, তাহলে কিন্তু একদম এসি, ফ্যান থেকে শুরু করে ফ্রিজ সব কিছু কিন্তু সোলার দিয়ে চালানো সম্ভব। তো আপনাদেরকে জাস্ট আমি একটু আইডিয়া দিলাম যে বর্তমানে কি প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন, এটা জাস্ট একটা আইডিয়া দিলাম। অনেকেই জিজ্ঞেস করেন রেগুলার। তো আমি এখন চাইনা ক্যান্টন ফেয়ার ঘুরতেছি এবং অনেক ধরনের প্রোডাক্ট দেখতেছি। তার মধ্যে আমার কাছে মনে হলো যে আমি এখন এরকম টাইপের একটা ক্যাটাগরি নিয়ে কাজ করব নতুন করে, কারণ প্রচুর পরিমাণে আসলে বাংলাদেশের মার্কেটে চাহিদা রয়েছে। বিশেষ করে লোডশেডিং বাড়ার কারণে চাহিদাটা বেড়েছে। সুতরাং সোলার আইটেম নিয়ে কাজ করা বা ব্যাটারি আইটেম নিয়ে কাজ করা, আইপিএস, ইউপিএস এই টাইপের আইটেম নিয়ে কাজ করার কিন্তু এখন বর্তমানে একদম উপযুক্ত সুযোগ। সুতরাং আমি চাচ্ছি যে এটা নতুন করে আবার স্টার্ট করব। সুতরাং আপনারা যারা চিন্তা করছেন কি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, আপনারা এই ক্যাটাগরিটা মাথায় রাখতে পারেন, কারণ এই ক্যাটাগরিটা বর্তমানে এখন ভালো ডিমান্ডেবল। আপনাদের যা প্রয়োজন সব কিছু কিন্তু এখানে রয়েছে। সোলার থেকে, ব্যাটারি থেকে যতগুলো আইটেম প্রয়োজন সব কিছু কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। প্রিয় বন্ধুরা, আমি এখন চলে এসেছি একটা রিচার্জেবল ফ্যানের ফ্যাক্টরি বলবো না, ফ্যাক্টরির শপে। তো এখানে তাদের যতগুলো ফ্যান আছে সবগুলো কিন্তু এখানে জাস্ট দেখানো হয়েছে। বর্তমান সময় যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়তেছে, আপনারা কিন্তু রিচার্জেবল ফ্যান নিয়ে কাজ করতে পারেন। আমার কাছে মনে হচ্ছে এই ফ্যানটা অনেক ভালো চলবে। এটা কিন্তু সোলার দিয়েও চলে, আবার সোলার ছাড়াও চলে। তো এগুলো প্রাইস নেওয়ার জন্য আমি তাদের ওয়েবসাইটে কানেক্ট হয়েছি। আমি ভিডিও ডিসক্রিপশানে তাদের নাম্বারও দিয়ে দিব, আপনারা চাইলে সরাসরি তাদের সাথে কথা বলে কিন্তু এগুলো প্রাইস জেনে নিতে পারবেন। তো আমার কাছে এই টার্বো ফ্যানগুলো খুব ভালো লাগছে, বাট টার্বো ফ্যানগুলো বর্তমানে মার্কেটে কিন্তু প্রচুর পরিমাণে আসলে কম্পিটিশান হয়ে গেছে, এটা নিয়ে কাজ না করাই ভালো। বাট আপনি চাইলে রিচার্জেবল ফ্যান নিয়ে কাজ করতে পারেন, যেগুলো সোলার আছে, সোলার ছাড়া, দুইটার যে কোনো একটা দিয়ে আপনি কাজ করতে পারেন। Please be careful and avoid me. I have the advantages of high speed, long battery life, and adaptability to various harsh environments. I have applications in various industries such as airports, দেখতে পাচ্ছেন এটা একটা রোবট এবং মানুষের সাথে মজা নিচ্ছে, অনেক ফাস্ট মুভ করতেছে, একটা পুরো বলের মতো, পুরো একটা বলের মতো চারিদিকে মুভ করতে পারে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেওয়া আছে।
Please be careful and avoid me. I can be used for control and security purposes. I have the advantages of high speed, long battery life, and adaptability to various harsh environments. I have applications প্রিয় বিজনেস ম্যাগনেটস ভাই ব্রাদার, আপনাদের জন্য আরেকটা ইউনিক বিজনেস আইডিয়া নিয়ে হাজির হলাম। তো এই ভিডিওতে জাস্ট আপনাদের দেখাই যে আপনি চাইলে জাস্ট ঘড়ি নিয়ে খুব সুন্দর একটা বিজনেস দাঁড় করাতে পারেন, যেখানে আপনার শুধুমাত্র ঘড়ি বিক্রয় হবে। দেখতে পাচ্ছেন কতগুলো ডিজাইন এখানে আমরা দেখতে পাচ্ছি, এবং সবগুলো কিন্তু সৌন্দর্য বর্ধনের জন্য খুবই পারফেক্ট। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো মডেল রাখা আছে। আমি আপনাদের জাস্ট একটু একটু করে দেখাই যেখানে আসলে কত পরিমাণে মডেল রাখা। দেখুন এই ছোট্ট ছোট্ট কিউট কিউট ঘড়িগুলো কিন্তু অনলাইনে প্রচুর পরিমাণে বিক্রি করা সম্ভব। এগুলো কিন্তু দেওয়ালে সৌন্দর্যবর্ধন কিংবা টেবিলের জন্য খুব পারফেক্ট। এবং এখানেও কিন্তু খুব ইউনিক কিছু ঘড়ি আমরা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিছু ইউনিক ঘড়ি রাখা আছে। এই ঘড়িগুলো নিয়েও কিন্তু আপনারা কাজ করতে পারেন। এছাড়াও এখানে কিছু ওয়াল ক্লক দেখা যাচ্ছে, এবং এখানে কিছু স্মার্ট ওয়াচ দেখা যাচ্ছে। এই স্মার্ট ওয়াচগুলো নিয়েও কিন্তু আপনারা কাজ করতে পারেন। প্রথম দিন রাধুর রেস্টুরেন্টের খাবার খেয়ে প্রচুর পরিমাণে কিন্তু হতাশ হয়ে গেছিলাম, এবং চিন্তা করেছিলাম দ্বিতীয় দিন অন্য কোনো একটা রেস্টুরেন্টে ট্রাই করব। তো দ্বিতীয় দিন ফেয়ারে সারাদিন ঘোরাঘুরি করে অনেক ক্লান্ত হয়ে গেছিলাম, এবং ফেয়ারে হালাল খাবার খুঁজে না পেয়ে প্রচণ্ড ক্ষুধার্ত ছিলাম। তো দ্বিতীয় দিনে চলে আসলাম আন্নুর রেস্টুরেন্টে। এটাও কিন্তু একজন বাংলাদেশি মানুষেরই রেস্টুরেন্ট। উনি একজন মুরব্বী আঙ্কেল। আমার কাছে মনে হয়েছে উনি একজন ধার্মিক মানুষ। তো দেখা যাক ওনার রেস্টুরেন্টে আসলে খাবারের মান কেমন হয়। তো 50 RMB দিয়ে আসলে গরুর মাংসের যে প্যাকেজটা আছে, সবজি, ডাল, ভর্তা এবং গরুর মাংস, সেই প্যাকেজটা নিয়ে নিলাম। তো 50 RMB দিয়ে প্যাকেজে যে খাবারগুলো পেলাম সেগুলো আপনাদের জাস্ট দেখাচ্ছি। গরুর মাংসটা আমাদের কাছে খুবই ভালো লেগেছিল। ভাতটা গত দিনের তুলনায় অনেকটাই ভালো, তবে তারপরও আমরা বাংলাদেশে যে ভাত খাই সেটার মতো কিন্তু না। ডালটা কিন্তু ভালো ছিল। আমি নিজে একটু পছন্দ করে একটু ডিম ভাজাও কিন্তু আলাদা করে নিয়ে নিয়েছিলাম, যাতে করে আমার আসলে মানে নিজের মতো করে তৃপ্তি করে খাওয়া যায়। তো সব মিলিয়ে খাবারের মান খুব ভালো ছিল। চাইনায় যারা আসবেন অবশ্যই আপনারা চাইনা আসার পরেই কিন্তু একটা সিম কার্ড কিনে নেবেন। আপনারা কখনোই কিন্তু বাংলাদেশ থেকে রোমিং করে নিয়ে এসে এখানে ইন্টারনেট ভালোভাবে চালাবেন এই আশাটা করবেন না, কারণ রোমিং সিমগুলোতে মাঝে মধ্যে ইন্টারনেট ভালো পায়, আবার মাঝে মধ্যে ইন্টারনেট টোটালি পায় না। এটা খুবই একটা বিরক্তির ব্যাপার। তাই আমি আপনাকে রিকমেন্ড করব বাংলাদেশে বেশি দামে রোমিং না কিনে, আপনি বাংলাদেশের সিম কার্ড না কিনে সরাসরি চাইনায় এসে মাত্র 100 ইউয়ান দিয়ে, অর্থাৎ বাংলাদেশি টাকা 2000 টাকা দিয়ে কিন্তু একটা সিম কার্ড কিনতে পারবেন। আর 30 ইউয়ান দিয়ে, অর্থাৎ 30 RMB দিয়ে কিন্তু আপনি VPN কানেক্ট করে নেবেন। এতে করে আপনার ইন্টারনেট কানেকশানটা একদম নিরবিচ্ছিন্ন হবে। আর এক স্থান থেকে আরেক স্থানে যখন আপনি মুভ করবেন তখন অবশ্যই লোকাল ট্যাক্সি নেবেন না। লোকাল ট্যাক্সিতে কিন্তু 2 গুণ 3 গুণ ভাড়া বেশি যায়। আপনি যেহেতু সিম কার্ড কিনেছেন, সো আপনি কিন্তু একটা নাম্বার পাবেন। এই নাম্বার ব্যবহার করে দিদি, তাদের নিজস্ব যে অ্যাপ আছে, কিংবা আলিপে আপনি ওপেন করলে আলিপে থেকেও দিদি অপশানটা চলে আসবে। তো এখান থেকে কিন্তু সরাসরি আপনি ট্যাক্সি ভাড়া করতে পারবেন। 2 গুণ 3 গুণ ভাড়া কিন্তু বেশি যাবে। আমরা বর্তমানে সানিয়ানলি এরিয়া থেকে কিনবো ফ্যাশন মার্কেটের দিকে যাচ্ছি। তো এই ফ্যাশন মার্কেটের দিকে আমরা যখন লোকাল ট্যাক্সি ভাড়া করতে যাই তখন প্রায় 30, 40, 50 পর্যন্ত চেয়ে বসছে। বাট আমরা কিন্তু দিদি অ্যাপ দিয়ে এটা মাত্র 10 ইউয়ানে কিন্তু চলে যাচ্ছি। এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, যে কারণে আমি আপনাদের সাথে তথ্যটা শেয়ার করলাম যে আপনারা অবশ্যই যারা চায়নাতে আসবেন তারা বাংলাদেশ থেকে রোমিং সিম কার্ড চাইলে করতে পারেন, বাট এ দেশে এসে অবশ্যই একটা সিম কার্ড নেওয়ার চেষ্টা করবেন, কারণ এ দেশে সিম কার্ড না কিনলে আপনি কিন্তু এই দিদি অ্যাপটা ব্যবহার করতে পারবেন না।
প্রিয় বন্ধুরা, আজকে আমি চায়নার গুয়াংজু মার্কেটগুলো ভিজিট করলাম এবং ভিজিট করে আমার কাছে যে বিষয়টা মনে হচ্ছে যে বাংলাদেশের যারা আমরা বিজনেস করি তারা চায়নার হোলসেল মার্কেটগুলোতে এসে প্রথমবারে তাদের সাথে আসলে পেরে ওঠা অনেক মুশকিল। তারা প্রতিটা প্রোডাক্টের প্রাইস কয়েক গুণে বাড়িয়ে বাড়িয়ে প্রাইস চাচ্ছে এবং সবচেয়ে কনফিউশন ব্যাপার হচ্ছে যে একই প্রোডাক্টের কতকগুলো ভেরিয়েন্ট আছে, অর্থাৎ আপনি প্রোডাক্টগুলো আসলে একসাথে কতগুলো প্রোডাক্ট না হাতে নিলে বুঝতে পারবেন না একই রকম দেখতে প্রোডাক্ট। আপনি যদি আলিবাবাতে কোনো প্রোডাক্টের ছবি দিয়ে সার্চ করেন দেখবেন যে অনেকগুলো প্রাইস দেয়। ঠিক সেমভাবে আপনি চায়না মার্কেটে, আমি হোলসেল মার্কেট ভিজিট করতে গিয়ে যেটা মনে হচ্ছে একই রকম প্রোডাক্ট বাট কয়েক রকমের প্রাইস দিচ্ছে। তো এইটা আসলে আরও গভীরে যখন আমি চিন্তা করলাম যে এটার কারণটা কি, তখন আমার কাছে যেটা মনে হলো যে এটা আসলে কোয়ালিটির অনেক ভেরিয়েন্ট আছে। সাপোজ আমি আজকে বেশ কতগুলো চায়না হোলসেল মার্কেট ভিজিট করলাম, তার মধ্যে নিউ এশিয়ান ইলেকট্রনিক্স মার্কেটে গেছিলাম। তো এখানে মোবাইল চার্জারের অনেক ধরনের ভেরিয়েন্ট এবং এখানে আপনি হেডফোন, ইয়ারবাডস, চার্জিং কেবল, মোবাইলের ব্যাক কাভার, কেস, প্রোটেকশান, অনেক ধরনের প্রোডাক্ট। আপনি আসলে এখানে আসলে মনে হবে যে সব প্রোডাক্ট নিয়ে বিজনেস করি, বাট প্রোডাক্টের যখন আমি আসলে প্রাইস জানতে গেলাম, প্রথম অবস্থায় আপনাকে জানতে চাইবে আপনি কত পিস নেবেন। আপনি বললেন 500 পিস বা 1000 পিস নিব, আপনাকে এমন একটা প্রাইস দিবে যে প্রাইসটা বাংলাদেশে আসলে এর থেকে কম দামে আপনি পাচ্ছেন। আপনার কাছে কনফিউজ হয়ে যাবেন যে আসলে এটা কীভাবে সম্ভব। আপনি তার কাছে জানতে চাইবেন যে এটার প্রাইস বেশি, আপনাকে জানতে চাইবে যে তুমি কত হলে নিবা। আপনি আপনার মতো করে একটা প্রাইস দিবেন, বাট আপনার ডিজায়ার প্রাইস যখন দিবেন ভাই, ওদের যে রিয়াকশান দেখলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন যে ওরা আর আপনার সাথে কথা বলতে চাইবে না, এরকম একটা অবস্থা যে আপনি অনেক বেশি কম বলে ফেলেছেন। তো আমি যখন আগ্রহ করে তাদের কাছে জানতে চাইলাম যে আসলে এভাবে আপনারা কম প্রাইস শুনে এরকম বলতেছেন বা করতেছেন কেন, তখন তাদের কথা হচ্ছে তাদের একটা গুড কোয়ালিটি প্রোডাক্ট। বাট আমি যখন তাদেরকে বললাম যে ভাই এটা আমার নর্মাল কোয়ালিটির প্রোডাক্ট লাগবে, তখন তারা আমাকে অন্য প্রোডাক্ট, সেম প্রোডাক্ট দেখতে বাট অন্য একটা প্রোডাক্ট বের করে দেখালো যে এটা তাদের নর্মাল প্রোডাক্ট। এখন জিনিসটা আসলে ইউজ করে, যেহেতু ইলেকট্রনিক্স প্রোডাক্ট ইউজ করে না দেখলে তো বোঝা যাবে না তো আসলে কতটুকু। তবে বিল্ড কোয়ালিটি হাতে নিয়ে যেটা মনে হচ্ছে যে না, সেটা অবশ্যই আলাদা প্রোডাক্ট এবং নর্মাল প্রোডাক্ট। তো আমার কাছে যেটা মনে হচ্ছে যারা চায়না থেকে বাংলাদেশে বিভিন্ন প্রোডাক্ট আমদানি করতে চাচ্ছেন, তারা প্রথম অবস্থায় আসলে এই হোলসেল মার্কেটগুলো থেকে প্রোডাক্ট কিনে বিজনেস করাটা আপনার জন্য অনেক বেশি টাফ হয়ে যাবে। আমি আমার পার্সোনাল অভিমত যেটা মনে হলো যে আপনি বিভিন্ন যে মার্কেট প্লেস আছে, অনলাইন মার্কেট প্লেস, বিশেষ করে আলিবাবা, আলি এক্সপ্রেস, 1688, মেড ইন চায়না, এই টাইপের ওয়েবসাইটগুলো থেকে আপনি সাপ্লায়ার বা ম্যানুফ্যাকচারার এগুলো একটু ভেরিফাইড যাচাই বাছাই করে তাদের সাথে ডিল করে তাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন, সেক্ষেত্রে প্রাইসটা কিছুটা কম পাবেন। কিন্তু হোলসেল মার্কেট ভিজিট করে হোলসেল মার্কেট থেকে প্রোডাক্ট কিনবো এবং ভালো প্রাইস পাবো, ভালো কোয়ালিটি পাবো, এটা পাওয়ার চান্স প্রথম অবস্থায় আপনার জন্য একটু কঠিন হয়ে যাবে। কারণটা হচ্ছে যে আপনি প্রথম অবস্থায় তাদের সাথে আসলে ডিল করাটা আপনার অনেক টাফ হয়ে যাবে, যেটা আমি আসলে করতে গিয়ে হিমশিম খাচ্ছি। আপনার কাছে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করার জন্য আজকের ভিডিওটা, যে আপনি চেষ্টা করবেন প্রথম অবস্থায় অনলাইন যে B2B মার্কেট প্লেসগুলো আছে সেখান থেকেই প্রোডাক্টটা সোর্স করা। পরবর্তীতে যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন পরবর্তীতে আপনি তাদের হোলসেল মার্কেট থেকে প্রোডাক্ট সোর্স করতে পারেন। বাট প্রথম অবস্থায় যখন আপনি একটা র্যান্ডম প্রোডাক্ট নিতে যাবেন, আপনি যদি চান যে কিছু স্যাম্পল নিব, তারা কোনোভাবে স্যাম্পল দিতে চাইবে না। মিনিমাম 100 পিস প্রোডাক্টের তারা একটা আপনাকে কোটেশন বা প্রাইস নিতে বলবে এবং 100 পিসের নিচে তারা প্রোডাক্ট দিতে চাইবে না। তো অনেকেই আবার দিতে চাই অল্প কিছু স্যাম্পল, বাট অনলাইনে যারা আমরা বিজনেস করি তারা তো প্রথমে বিগ কোয়ান্টিটি নিয়ে আসলে এটা স্টক থেকে যেতে পারে, তাই না? তো এই সমাধানটা হচ্ছে যে আপনি প্রথমে খুচরা দামে কিছু প্রোডাক্ট নিতে হবে, খুচরা দামে নিয়ে সেটার কন্টেন্ট বানিয়ে যখন আপনার কাছে ভাইরাল হবে তখন আপনি সেটার বিগ কোয়ান্টিটি কিন্তু তাদের কাছ থেকে নিতে পারেন। তো আমার কাছে এটা অনুধাবন মনে হচ্ছে। তো আমি এখন যাচ্ছি, আমি একটা ওয়্যার হাউস ভিজিট করতে। আমি যে কোম্পানির মাধ্যমে মালামালগুলো আমদানি করি তাদের ওয়্যার হাউস ভিজিট করতে যাচ্ছি। চায়নার রাস্তায় একটা জিনিস আমি খেয়াল করলাম যে তারা
বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের হায়ার সিসি বাইক এক্সপোর্ট করে, বাট তাদের দেশে আমি হায়ার সিসি বাইক এখন পর্যন্ত একটা মাত্র দেখেছি, এর বেশি দেখি নাই। তারা যেটা করতেছে, ছোট ছোট একদম স্কুটি যে সাইকেলগুলো আছে ব্যাটারি চালিত, সেগুলো ব্যবহার করতেছে। আমি আপনাদের জাস্ট দেখাই, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন যে তারা নিজেরা কি ব্যবহার করে আর সারা পৃথিবীতে আসলে তারা কি এক্সপোর্ট করে। এবং একটা মজার বিষয় হলো যে সবাই রাস্তার কিন্তু রুলস খুব সুন্দর ফলো করে, কেউ রুলস ভঙ্গ করে না। আমাদের দেশের মতো না যে তারা ট্রাফিক রুলস ভঙ্গ করবে, তারা প্রতিটা মিনিটে মিনিটে ট্রাফিক টাইম দেখে দেখে দাঁড়াচ্ছে। প্রত্যেকটা মোড়ে কোনো পুলিশ দাঁড়ানো নাই, ট্রাফিক পুলিশ বিশেষ করে হাত উঠানিয়া দেখানোর মতো। তাদের প্রত্যেকটা রাস্তার মোড়ে ট্রাফিকের টাইম কাউন্ট হয়, সে টাইম অনুযায়ী কিন্তু তারা থেমে যায়, আবার টাইম অনুযায়ী তারা চলে যায়। এবং রাস্তা পার হওয়ার ক্ষেত্রে মানুষ হেঁটে রাস্তা পার হওয়ার সময়ও কিন্তু সে টাইম দেখে দেখে রাস্তা পার হয়। তো আসলে সব কিছু মিলিয়ে একটা দেশের সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী যতটা স্ট্রং হবে, দেশের মানুষজনকে তো আইন বাঁধতে ততটাই বাধ্য হবে। দেখুন এখানে তো আমার গাড়ি নেই, তারপর কিন্তু এখানে দাঁড়িয়ে গেল, কারণ সামনে রেড কালার সিগন্যাল দেখানো হয়েছে। কোনো গাড়ি নেই, তারপর কিন্তু সে এখন দাঁড়িয়ে আছে। আমাদের গাড়িটা এখন আমি দেখাই আপনাকে যে ড্রাইভার কিন্তু এখানে দাঁড়িয়ে আছে, কোনো প্রকার গাড়ি চালাচ্ছে না। এখানে দেখুন ছোট ছোট কিন্তু জাস্ট চার্জিং যে স্কুটারগুলো আছে, এই স্কুটারগুলোই কিন্তু এখান থেকে চালাচ্ছে। তো আমি আসলে চীনে এসে আমার কাছে খুবই ভালো লাগলো। আর কোয়াংজু শহরের ওয়েদার একদম হুবহু আমাদের ঢাকার মতো। ঢাকার যে তাপমাত্রা, সেম টু সেম তাপমাত্রা। ঢাকার যে পরিবেশ আবহাওয়া আমার কাছে অনেকটাই সেম টু সেম মনে হচ্ছে, শুধুমাত্র এখানে শহরগুলো, রাস্তাগুলো অনেক বেশি উন্নত এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানকার মানুষগুলো তাদের আইন কানুন সম্পর্কে অনেক বেশি সচেতন। তো কেমন লাগলো আপনাদের কোয়াংজু শহর, অবশ্যই আমাদের এই ভিডিওতে জানাতে বলবেন। মহোদয়গণ, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এখানকার স্থানীয় সময় সকাল 7:10। আপনাদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য সিটবেল্ট বেঁধে রাখুন। সিটবেল্ট বাঁধার আলোক সংকেতটি না নেভা পর্যন্ত এবং বিমান পুরোপুরি না থামা পর্যন্ত অনুগ্রহ করে নিজের আসনে বসে থাকুন। বিমান থেকে নামার আগে আপনাদের ব্যক্তিগত জিনিসপত্র সাথে নিয়েছেন কিনা দেখে নিন। পাথর এলাকা সাবধানে খুলবেন।